এটা কিন্তু এখন আমেরিকার জনগণ বুঝে গেছে, যার জন্য আমেরিকান জনগণরা এবার ডেসপারেট যে যারাই এবার ইসরায়েলকে সহায়তা করার ব্যাপারে যে সমস্ত রাজনীতিবিদরা কমিট করবে, দে উইল অল বি ডিফিটেড। এটা বাম এবং চরম ডান দুপক্ষেই কিন্তু এই একসাথে দাঁড়িয়েছে, এই প্রথম বাম এবং ডান একসাথে কিন্তু আপনার এই ধরনের যে এদেরকে বলা হচ্ছে, তারা বলছে এগুলো রোগ পলিটিশিয়ান, অর্থাৎ যারা পৃথিবীতে অশান্তি তৈরি করার জন্য অনবরত তেল দিয়ে যাচ্ছে, ফুয়েল দিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের আটকাইতে হবে, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি আসতে পারে। ইসরায়েলের আপনি বলছেন যে এই ব্যাপারে যে আমরা চতুর্থ আহ, শক্তি উত্থাপন হতে যাচ্ছে, চতুর্থ শক্তি অলরেডি উত্থাপিত হয়েছে। সুতরাং আপনি বলতে পারেন যে একটা নিউ কনভেনশনাল পাওয়ার, যেটা বলি আমি আর কি, এই কনভেনশনাল পাওয়ারের কিন্তু মেইন জিনিসটা যেটা হলো, এই কথাটা আমি আগে আপনার এখানে বলেছি কিনা জানেন, আমি দু একটা শোতে বলেছি, দের ইজ সামথিং কল এস ক্রেডিবিলিটি, এটা ন্যাশনাল ক্রেডিবিলিটি। তো ন্যাশনাল ক্রেডিবিলিটি কি জিনিস? ক্রেডিবিলিটি কিন্তু ইজ নট লাইক, এটা লিটারাল অর্থে এই ক্রেডিবল কথাটার মানে হলো যে এই এমন না যে এটা মানে আমার যোগ্যতা, তা কিন্তু না। এটা হলো যে একটা রাষ্ট্রের নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা, এটাকে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় বলা হয় ক্রেডিবিলিটি। তো কনভেনশনাল ক্রেডিবিলিটি দিয়ে যে দেশ তার কনভেনশনাল, অর্থাৎ এই এই শব্দটা অ্যাকচুয়ালি প্রথমে চালু হয়েছিল অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ারদের মধ্যে। তো নিউক্লিয়ার পাওয়ারের যে নিউক্লিয়ার ক্রেডিবিলিটি, এর মানে হলো যে একটা রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্র যদি নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার অ্যাটাক খাওয়ার বা আঘাত, সেই রাষ্ট্রকে নিউক্লিয়ার দ্বারা আঘাত করার পরে সেই রাষ্ট্র যদি তার প্রতিঘাত করার সক্ষমতা রাখে, তখন তাকে বলা হয় একটা নিউক্লিয়ার ক্রেডিবল কান্ট্রি। তো অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। অর্থাৎ আপনার স্টক পাইল এমন থাকবে, আপনার ডিফেন্স সিস্টেম এমন থাকবে যে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনি সেকেন্ড স্ট্রাইকটা করতে পারবেন। এই যে ব্যাপারটা, এটার নাম হলো ক্রেডিবিলিটি। তো এই ক্রেডিবিলিটিটাকে আমি আমার আমার পার্সপেক্টিভ থেকে বা আমার দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু এটাকে ব্যাখ্যা করি যে এটা একটা কনভেনশনাল ক্রেডিবিলিটিও হতে পারে। যেমন ইরান এই মুহূর্তে তারা কিন্তু ডিক্লেয়ার করে না যে তারা একটা নিউক্লিয়ার পাওয়ার, অনেকেই ধারণা করে যে ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং তারা এখনো ডিক্লেয়ার করছে না, ডিক্লেয়ার করলে তারা অনেক রকম ঝামেলায় পড়বে, এই জন্য তারা করতে চাচ্ছে না। প্রথম কথা হলো যে ইরান এনপিটি তে স্বাক্ষরকারী একটা দেশ, তার মানে সে কিন্তু তার সিভিলিয়ান প্রোগ্রাম সে কিন্তু চালু করেছে এবং সবসময় সে বলেছে যে তারা রাষ্ট্রীয়ভাবে তাদের নীতি হলো তারা কোনো পারমাণবিক অস্ত্র নিতে চায় না। অন দ্য কন্ট্রারি, ইসরায়েল কিন্তু এনপিটি সাইন করে নাই, না করে যে তারা যে মানে আণবিক শক্তি যে আছে সেটা তারা স্বীকারও করে না, কারণ স্বীকার করলে ইউএস এর যে তাদের যে রূপ, আই মিন সংবিধান অনুযায়ী কোন দেশ যদি এরকম পারমাণবিক অস্ত্র পায়, তাহলে তাকে তারা কোনো রাষ্ট্রীয় সাহায্য দিতে পারে না কোনো রকম, তারা বরং তারা স্যাংশনের মুখে পড়বে। এই পরিস্থিতি থেকে হয়তো পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু অনেকদিন কিন্তু এরকম একটা বৈরী অবস্থার মধ্যে ছিল, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়েছে। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ইরান তাহলে কিভাবে একটা চতুর্থ শক্তি হয়ে উঠলো? কারণ ইরান তাদের, প্রথম কথা হলো তাদের টেরেইন, অর্থাৎ তাদের যে ভূমি, তাদের যে দেশের যে গড়ন সেটা। দুই নম্বর হচ্ছে তাদের এত পরিমাণ কনভেনশনাল অস্ত্রের স্টক পাইল আছে, যেটা আপনি কোনো যে কোনো দেশের তাদের আত্মরক্ষার জন্য কিন্তু আপনি কাউকে কিন্তু বাধা দিতে পারবেন না। আপনি কাউকে বলতে পারবেন না যে তুমি অস্ত্র কিনতে পারবা না বা অস্ত্র বানাইতে পারবা না, বিকজ আমার আত্মরক্ষা, আমি যদি মনে করি যে আমার আশেপাশের যে সমস্ত শত্রু আছে তারা আমাদেরকে, কারণ ইরানের যে হিস্টোরিক্যালি কিন্তু ইরান কিন্তু বারবার কিন্তু আক্রমণের মুখোমুখি হয়েছে। এখন যে নতুন ধোঁয়া তোলার চেষ্টা করছে নেতানিয়াহু, বলছে যে ইরানে স্টক পাইল অফ কেমিক্যাল ওয়েপন আছে, যেটা সে এই মিথ্যা তথ্য দিয়ে এর আগে কিন্তু কংগ্রেসে গিয়ে সে এরকম একটা বোর্ড নিয়ে ওই বোর্ডের ভিতরে আঁকায় টাকায় কংগ্রেসম্যানদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা বুঝছেও। আসলে হচ্ছে কি, আমেরিকার রাজনীতিটা সারা বিশ্বের অ্যাকচুয়ালি শান্তি এবং অশান্তি, এই যে একটা থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডটা কিন্তু নির্ভর করে কংগ্রেস আর সিনেটের উপরে। সেখানে কি সিদ্ধান্ত হয় সেটার উপরে। এই কংগ্রেস এবং সিনেটকে নিয়ন্ত্রণ করে কে? ইসরায়েল। তো ইসরায়েল যদি কংগ্রেস এবং সিনেটকে নিয়ন্ত্রণ করে, তাহলে সারা বিশ্বের শান্তি কিন্তু আসলে ওখানে নিহিত, আর কোথাও না।
সুতরাং আপনি যদি শান্তি নিশ্চিত করতে হয়, তাহলে ওইখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে সেখানকার রাজনীতিবিদরা সেন্সিবল কাজ করছে। এই কাজটাই এখন আমেরিকান জনগণ করছে। এবং আজকে যে প্রশ্নটা আসছে যে ইসরায়েল কখন থামবে, এই থামার একমাত্র উপায় হচ্ছে যেদিন আমেরিকার রাজনীতিবিদরা ইরানের ইসরায়েলের বিরুদ্ধে, যে ইসরায়েলের জন্য যে তাদের যে দুয়ার খোলা, তাদের যে খাজাঞ্চি খুলে রেখেছে মানুষকে মারার, হাজার হাজার লাখ লাখ আই মিন মানুষকে বা আশেপাশের দেশকে ধ্বংস করার যে লাইসেন্স দিয়ে রেখেছে, এইটা যেদিন বন্ধ হবে সেই দিন কিন্তু ইসরায়েল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের এই ধ্বংসাত্মক তৎপরতা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন। কারণ এই পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যত আন্তর্জাতিক প্রস্তাব এসেছে, সমস্ত প্রস্তাবে কিন্তু ভেটো দিয়েছে কে? আমেরিকা। সেটার মধ্যে কে? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্টকে তারা সারা বিশ্বের কাছে দেবদূতের মতো, কিন্তু আসলে আমেরিকান প্রেসিডেন্টরাই সবসময় সারা বিশ্বের অশান্তির কিন্তু মূলে কিন্তু তারাই। কারণ পৃথিবীর আর কোথাও, পৃথিবীর এই পর্যন্ত ধরা হয় 34 মিলিয়ন পিপল, দ্বিতীয় মসজিদের পরে আমেরিকার আক্রমণে 34 লক্ষ মানুষ সারা পৃথিবীতে হতাহত হয়েছে। আর কোন দেশ এত ক্ষতি মানব জাতির করেনি। সুতরাং আপনি কাকে টেরোরিস্ট বলবেন? এবং তাদের ফর্মুলা একটাই, আপনি একজনকে, একটা ঘটনা ঘটবে সেটার জন্য তারা সেখানে সেই সেই ঘটনার প্রতিশোধ হিসেবে হাজার হাজার লাখ লাখ লোককে, মানুষকে তারা শেষ করে দেবে এবং তারপরেও বলবে যে আমি আমি হলাম আমি বিশ্বের শান্তির জন্য কাজ করে যাচ্ছি। তো এটা কিন্তু এখন আমেরিকার জনগণ বুঝে গেছে, যার জন্য আমেরিকান জনগণরা এবার ডেসপারেট যে যারাই এবার ইসরায়েলকে সহায়তা করার ব্যাপারে যে সমস্ত রাজনীতিবিদরা কমিট করবে, দে উইল অল বি ডিফিটেড। এটা বাম এবং চরম ডান দুপক্ষেই কিন্তু এই একসাথে দাঁড়িয়েছে। এই প্রথম বাম এবং ডান একসাথে কিন্তু আপনার এই ধরনের যে এদেরকে বলা হচ্ছে, তারা বলছে এগুলো রোগ পলিটিশিয়ান, অর্থাৎ যারা পৃথিবীতে অশান্তি তৈরি করার জন্য অনবরত তেল দিয়ে যাচ্ছে, ফুয়েল দিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের আটকাইতে হবে, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি আসতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন, দর্শক শ্রোতাদের বলছি, প্রজেক্ট এস্থার নামে একটা প্রজেক্ট চালু হয়েছিল 2024 সালে। আজকে খলিল মাহমুদ খলিল নামে একজন প্রো প্যালেস্টিনিয়ান একটা মুসলিম, সে এটার বিরুদ্ধে মামলা করেছে। এটা কি? এটা একটা আমেরিকার সরকারের অর্থায়নে এটা একটা প্রকল্প। এই প্রকল্পের মধ্যে তারা বের করেছে যে এই প্রকল্প কি, এটা হলো আমেরিকাতে সহ সারা বিশ্বে যে অ্যান্টিসেমিটিজম, অর্থাৎ ইহুদিদের বিপক্ষে যে মানুষের যে জনমত তৈরি হয়েছে, সেই জনমতটা যেন বন্ধ করা যায় বা ঠেকানো যায়।